আসসালামু আলাইকুম, শুভেচ্ছা ও আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরের সকল দর্শক শ্রোতাকে চ্যানেল আই সংবাদ আয়োজন নিয়ে বার্তাকক্ষে রয়েছি আহমেদ মেহেদী হাসান। সংবাদের শুরুতেই চলুন জেনে নেওয়া যাক ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। ভেনেজুয়েলায় হামলা চালিয়ে প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীকে উঠিয়ে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র, আর আক্রমণ চলবে না বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ঘোষণা। গণতন্ত্র প্রতিষ্ঠায় বেগম জিয়ার দেখানো পথে তারেক রহমান হাঁটবেন বলে জনমানুষের প্রত্যাশা। দেশের কল্যাণে খালেদা জিয়া আজীবন লড়াই করেছেন মন্তব্য। তারেক রহমান সহ ঢাকার 13টি আসনে 119 প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা। প্রার্থিতা ফিরে পেলেন মাহমুদুর রহমান মান্না ও হাসান সরওয়ার্দী। প্রকৃতি সংরক্ষণ পদক প্রদান উপলক্ষে চ্যানেল আইয়ে জমকালো আয়োজন। পরিবেশ, জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণে গবেষণা বাড়ানোর তাগিদ। দিনাজপুরে ছিন্নমূল মানুষের মাঝে ট্রাই ফাউন্ডেশনের কম্বল বিতরণ। তীব্র শীতে গরম কাপড় পেয়ে অসহায় ও দরিদ্র মানুষের কৃতজ্ঞতা। এবং চুয়াডাঙ্গায় জীবননগরে দেশি বিদেশি 5 শতাধিক জাতের ফল নিয়ে উদ্যোক্তা সজল আহমেদের ব্যতিক্রমী বাগান। আমদানি নির্ভরতা কমিয়ে দেশেই উন্নত ফল চাষ। এছাড়াও নিটল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। ইটালির বোলোগনায় মাইকেল অ্যাঞ্জেলার শিল্পকর্ম ও চিঠি প্রদর্শনীর খবর। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। প্রিয় দর্শক, এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ভেনেজুয়েলায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প জানিয়েছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করা হয়েছে। তাদেরকে উড়োজাহাজে করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি। নিকোলাস মাদুরো ও তার স্ত্রী জীবিত আছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। ওদিকে ভেনেজুয়েলায় আর হামলা চালানো হবে না বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মীর আমিরুল আলমের রিপোর্ট। নিকোলাস মাদুরোর দেশ ভেনেজুয়েলায় বড় পরিসরে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির রাজধানী কারাকাস সহ মিরান্ডা, আরাগুয়া, লা গুয়েরাতে এ হামলা চালানো হয়েছে। কারাকাসের বিভিন্ন স্থানে বিস্ফোরণের পর আগুন জ্বলতে দেখা গেছে। ভেনেজুয়েলা সরকার জানিয়েছে যুক্তরাষ্ট্রে চালানো আগ্রাসন অবস্থায় দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ভেনেজুয়েলায় মার্কিন নাগরিকদের ভ্রমণ না করতে সতর্ক করে দিয়েছে বোগাটার মার্কিন দূতাবাস। বিবিসি জানিয়েছে মাদুরোকে কিভাবে ধরা হয়েছে বা তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানাননি ট্রাম্প। এর আগে মাদুরোকে গ্রেপ্তার করার বিষয়ে তথ্য দেওয়ার জন্য $5 কোটি পুরস্কার ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র। হামলার পর এক ভিডিও বার্তায় দেশজুড়ে সব সশস্ত্র বাহিনী মোতায়েন ঘোষণা দিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ। বলেছেন হামলায় নিহত ও আহতদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। মাদক পরিবহনের অভিযোগে নৌযানে একাধিক হামলার পর যে কোনো সময় ভেনেজুয়েলায় হামলার নির্দেশ দেবেন বলে দীর্ঘদিন ধরেই হুঁশিয়ারি করে আসছিলেন ট্রাম্প। নিকোলাস মাদুরো অবশ্য বলেছিলেন তাকে ক্ষমতা থেকে উৎখাতের জন্যই এই ষড়যন্ত্র চলছে। 2025 সালে ভেনেজুয়েলার মারিয়া করিনো মাচোদাকে নোবেল শান্তি পুরস্কার ভূষিত করা হয়। মীর আমিরুল আলম, চ্যানেল আই। প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশের কল্যাণ ও মঙ্গলের জন্য আজীবন লড়াই সংগ্রাম করে গেছেন বলে মন্তব্য করেছেন বেগম জিয়ার কবরে শ্রদ্ধা জানাতে আসা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বিএনপি নেতাদের প্রত্যাশা গণতন্ত্র প্রতিষ্ঠায় বেগম জিয়ার দেখানো পথের স্বপ্ন বাস্তবায়ন করবেন তারেক রহমান। শাকের আদনানের রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে রাজধানীর জিয়া উদ্যানে বিভিন্ন শ্রেণী পেশা মানুষের ভিড়। যত্ন করে বহু বছরের লালন করা অনুভূতি, সম্মান আর ভালোবাসা জানাতে জিয়া উদ্যান প্রাঙ্গণ যেন তাদের জন্য এক আবেগের জায়গায় পরিণত হয়েছে। দেশের প্রতি ভালোবাসা, তার
এইগুলো আমাদেরকে আসলে অনেক উজ্জীবিত করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে এমনভাবে সুসংগঠিত করে গেছেন যেই সুসংগঠিতের মাধ্যমে আমরা দেশপ্রেমে উদ্বুদ্ধ এবং দেশ গঠনের জন্য আমরা প্রস্তুত। উনি শক্ত হাতে তার হাল ধরে গত ৪৫ বছরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আশা আকাঙ্ক্ষাকে আদর্শকে সমুজ্জ্বল করেছিলেন। ওনাদের যে আদর্শ আমাদেরকে দিয়ে গেছেন, আমরা সেটা ধারণ করে আগামী দিনে যেন দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষের সেবা তো করতে পারি। বেগম জিয়া ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন তারা। মৃত্যুর পরে আমাদের কাছ থেকে দোয়া ছাড়া আর কিছুই পাওয়ার নেই ওনার, তো সেটুকু করতে পারলাম, এটাই আর কি ভালো লাগা। কবরে জিয়ারত করতে আসছি এবং তার এখানে শ্রদ্ধা নিবেদন করতে আসছি। আমরা সবাই দোয়া পড়তে আসছি এখানে। মাগফিরাত কামনা করি, উনি জানে আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। শ্রদ্ধা জানাতে আসেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তারেক রহমান তার যে পতাকা তিনি হাতে নিয়েছেন, তার মায়ের প্রদর্শিত পথ ধরেই তিনি এগিয়ে নিয়ে যাবেন এই দেশকে নতুন সম্ভাবনার দিকে, নতুন দিগন্তের দিকে। যে অবদান রেখে গেছেন, গণতন্ত্রের জন্য জেল খেটেছেন, তারপর দেশ ছাড়েন নাই, দেশের মানুষের সাথে ছিলেন, দেশের মাটি ছাড়েন নাই। বেগম জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক পালন শেষ হয়েছে শুক্রবার। চলছে দলের পক্ষ থেকে 7 দিনের শোক কর্মসূচি। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে রয়েছেন রফিকুল বাশার, সরাসরি যাচ্ছি তার কাছে। বাশার, আপনি রয়েছেন গুলশান কার্যালয়ে বিএনপি চেয়ারপারসনে, সেখানে নেতাকর্মীদের উপস্থিতি রয়েছে এবং সেখানে তারেক রহমান বিভিন্ন নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ করছেন। এ পর্যন্ত উপস্থিতি কেমন দেখছেন আপনি সে গুলশান কার্যালয়ে, এবং কারা কারা আজ এসেছিলেন, কি তথ্য রয়েছে আপনার কাছে? ধন্যবাদ মেহেদি। আপনি যেমনটি বলছিলেন যে বিএনপি গুলশান কার্যালয়ে কিন্তু আমরা এখন যেটা দেখতে পাচ্ছি যে বেশ কিছু নেতাকর্মী এখানে আছেন, এবং আমরা সকাল থেকে যেমনটি শুনেছি বা জেনেছি যে উচ্চ পর্যায়ের নেতারা এখানে আসছেন এবং ভেতরে ঢুকছেন। আমরা ভেতরের যে কর্মসূচি সেগুলো কিন্তু খুব বেশি সেভাবে জানতে পারছি না, কিন্তু এই মুহূর্তে এখানে তারেক রহমান আছেন কার্যালয়ে, মির্জা ফখরুল আছেন, নজরুল ইসলাম আছেন, এছাড়া আরও কয়েকজন নেতারা আছেন তারা ভেতরে। সামনে নির্বাচন, সেই নির্বাচন নিয়ে তারা কিভাবে কি কর্মপরিকল্পনা করা যায় সেসব নিয়ে আলোচনা করছেন বলে জানতে পেরেছি। আর আরেকটি বিষয় বলে রাখি, আজকে কিন্তু রাষ্ট্রীয় শোকের শেষ দিন, এবং বিএনপির যে শোক 7 দিনের সেই শোক চলছে। শোকের মধ্যে এখানে একটি যে শোক বই খোলা হয়েছে, সেই শোক বইয়ে বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা এসে শোক বইয়ে সই করছেন এবং সহমর্মিতা জানিয়েছেন। আমরা সন্ধ্যার পরপরই দেখেছি যে টেলিভিশন মালিকদের যে সংগঠন অ্যাডকো, সেই অ্যাডকোর প্রতিনিধিরা এসেছিলেন। অ্যাডকোর প্রতিনিধিরা এসে সমবেদনা জানিয়েছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে দেখা করেছেন এবং তারা শোক বইয়ে স্বাক্ষর করে বেগম খালেদা জিয়ার প্রতি সহমর্মিতা জানিয়েছেন। আমরা যেমনটি জেনেছি এই মুহূর্তে এসেছেন পূজা উদযাপন কমিটির সদস্যরা, তারা এসে ভেতরে শোক বইয়ে স্বাক্ষর করেছেন। তবে এই যে বাইরের যারা শোক বইয়ে সই করতে এসেছেন তাদের সাথে কিন্তু দলীয় ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাথে যে সাক্ষাৎ হয়নি বলে আমরা জানতে পেরেছি। তারা শুধু শোক বইয়েই সই করে চলে গিয়েছেন। তারেক রহমান কিন্তু এখানে দলীয় কার্যক্রম পরিচালনা করছেন এবং উনি সেই দুপুরের আগে এখানে এসেছেন, এখনও পর্যন্ত আছেন, এবং ওখানে আসলে দলীয়ভাবে কি সিদ্ধান্ত হচ্ছে না হচ্ছে সেগুলো আমরা পরে জানতে পারলে আপনার মাধ্যমে জানিয়ে দিব। তাকে ধন্যবাদ। বাংলাদেশের প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণে বিশেষ অবদান রাখায় এবছর প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন চ্যানেল আই প্রকৃতি সংরক্ষণ পদক 2025-এ ভূষিত হয়েছেন সামাজিক উন্নয়নমূলক প্রতিষ্ঠান ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা রুনা খান। অনুষ্ঠানে জীববৈচিত্র্য ও বন্য প্রাণী সংরক্ষণে গবেষণার পাশাপাশি গণমাধ্যমের আরও জোরালো ভূমিকার আহ্বান জানান পরিবেশ, পানি সম্পদ এবং তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সে সময় পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে সার্বিক সচেতনতার তাগিদ দেন প্রকৃতিবন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। বিস্তারিত মুশাহিদ রনির রিপোর্টে।
আমার বাংলাদেশ। সময়ের আবর্তে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের 17 বছরে পদার্পণ এবং 14তম প্রকৃতি সংরক্ষণ পদক প্রদান উপলক্ষে চ্যানেল আইয়ের চেতনা চত্বরে জমকালো আয়োজন। দেশের প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণে দীর্ঘদিন নিরলস কাজ করে যাচ্ছে সামাজিক উন্নয়নমূলক প্রতিষ্ঠান ফ্রেন্ডশিপ। এরই ধারাবাহিকতায় ফ্রেন্ডশিপ প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক রুনা খান পেলেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন চ্যানেল আই প্রকৃতি সংরক্ষণ পদক 2025। ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের পক্ষ থেকে তুলে দেওয়া হয় সম্মাননা চেক। দেওয়া হয় ইউনিভার্সাল মেডিকেল কলেজ ও হাসপাতালের পক্ষ থেকে আজীবন চিকিৎসা সেবার সনদ। I have taken it on behalf of the people যাদেরকে আমরা সার্ভ করি এবং আমার সাথে এত বছর থেকে যারা আমার সাথে আছে এবং টুগেদার আমরা একসাথে মিলে এই কাজটা করছি। I'm only taking it on behalf of them. যুগের অধিক দেশের পরিবেশ সংরক্ষণে নিরলস কাজ করার পাশাপাশি এ খাতের বিশিষ্টজনদের সম্মানিত করছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। আজকের এই আয়োজনে শুধুমাত্র একটি পদক অনুষ্ঠান নয়, এটি বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ জীববৈচিত্র্য সংরক্ষণের প্রতি আমাদের সম্মিলিত দায়বদ্ধতার একটি প্রতীকী উপলক্ষ। তিনি প্রকৃতি, পরিবেশ, স্বাস্থ্য নানা বিষয়ে কাজ করছেন এবং সে কাজটি করছেন বহু বছর ধরে এবং আমাদের এই যাত্রা প্রকৃতির সাথে, সেই প্রকৃতির সাথে কিন্তু উনি একেবারে মিশে আছেন। এই যে দিন দিন আমরা শোচনীয় একটি পরিবেশে পড়ে যাচ্ছি, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিন্তু একটা দুর্বিষহ অবস্থায় কিন্তু তারা পড়ে যাবে আমরা যদি এখনই সচেতন না হই। আমরা সবাই মিলে এই অঙ্গীকার করি, প্রকৃতি রক্ষা মানেই আমাদের ভবিষ্যৎ রক্ষা। আমাদের প্রত্যেকেরই কিন্তু কিছু না কিছু ক্ষমতা আছে, তার সাথে একটু মমতা মিশিয়ে আমরা যখনই এগিয়ে আসব, এই দেশটা ভালো থাকবে, আমরা ভালো থাকব, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকবে। পরিবেশ সংরক্ষণে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং চ্যানেল আইয়ের ভূমিকার প্রশংসা করেন সুধীজনরা। আমাদের সমাজে যদি এরকম মানুষের সংখ্যা অনেক হয় তখন কিন্তু এই সেলিব্রেশন আর প্রয়োজন পড়বে না। এখন খুঁজে খুঁজে নিতে হয়, তাদেরকে এনকারেজ করার জন্য, তাদেরকে সমাজের সাধারণ মানুষকে দেখিয়ে সামনে তুলে ধরা, যাতে করে অনেকে অনুপ্রাণিত হন। বাংলাদেশের বন্যপ্রাণী সংরক্ষণ এবং সংরক্ষণে যে সচেতনতা সৃষ্টি এবং বন সংরক্ষণেও যে সচেতনতা সৃষ্টি এবং কার্যক্রম গ্রহণ, সেটি কিন্তু প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন অনেক দিন ধরে এই বন অধিদপ্তরের সাথে কাজ করে যাচ্ছে। বিপন্ন পরিবেশ প্রতিবেশ সংরক্ষণে সীমাবদ্ধতা ও সম্ভাবনা নিয়ে কথা বলেন নীতি নির্ধারকরা। বাট আসলে ফ্রেন্ডশিপ খুব সিরিয়াস কিছু কাজ করে, যে কাজগুলো আসলে সাধারণভাবে সবাই করে না। আমি মনে করি ফ্রেন্ডশিপ, প্রকৃতি ও জীবন, এনাদের মতন প্রতিষ্ঠানগুলোর সাথে আমাদের আসলে একটা সরকারের এবং সরকারের সকল সংস্থার সংযোগ থাকা প্রয়োজন। সরকার চাইলেই তার আউটরিচ বাড়িয়ে ফেলতে পারে না। মানুষের কাছে দোরগোড়ায় কাজটা পৌঁছানোর জন্য আপনি ফ্রেন্ডশিপ, প্রকৃতি ও জীবনের মতন প্রতিষ্ঠানগুলো কাজ করে। চলো গাছ লাগাই, সবুজ বাড়াই, দেশটা সাজু নতুন এক রূপে। আয়োজনে পিওজে মিউজিক ক্লাবের নতুন গানের প্রিমিয়ারের পাশাপাশি মনোমুগ্ধকর সাংস্কৃতিক আয়োজন উপভোগ করেন অতিথিরা। মোশাহিদ রনি, চ্যানেল আই, ঢাকা। ইঞ্জিনিয়ার সাহেব, বাড়ির ডিজাইন তো হলো, কিন্তু
কোন রড দিয়ে বাড়ি বানাবো? অবশ্যই আকিজ ইস্পাত, কারণ ভালো মানের 500W রডের ইল্ড স্ট্রেংথ 500 MPa, টেনসাইল স্ট্রেংথ 625 MPa আর সর্বোচ্চ গুণগত মানের আকিজ ইস্পাতের টেনসাইল স্ট্রেংথ 700 MPa, অর্থাৎ ভালো মানের রডের থেকেও 12% বেশি। বুঝেছি, এখনই অর্ডার করছি অধিক শক্তিশালী আকিজ ইস্পাত। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় কনকনে শীতে কাবু হয়ে পড়েছে উত্তরের জেলা দিনাজপুরের হতদরিদ্র, ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ। তবে নতুন বছরের শুরুতে এসব শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ট্রাই ফাউন্ডেশন। তীব্র শীতের গরম কাপড় পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন অসহায় ও দরিদ্র মানুষেরা। শাহ আলম শাহির তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। হিমালয় থেকে আসা কনকনে হাওয়ায় দিনাজপুরে জেঁকে বসেছে শীত। তীব্র শীতে বিপর্যস্ত খেটে খাওয়া মানুষ, শীতবস্ত্রের অভাবে জুবুথুবু অবস্থা। প্রতি বছরের মতো এবারও এসব শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে নতুন বছর শুরু করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ট্রাই ফাউন্ডেশন। শীতে গরম কাপড়, কম্বল পেয়ে আনন্দিত শীতার্ত মানুষেরা। কম্বল পেয়ে খুব খুশি হলাম। এইভাবে প্রতি বছর আল্লাহ সবাইকে যেন এই সেবাটা প্রতি বছরে দিতে পারে মানুষের মাঝে। এই কম্বল নিয়ে আমরা নাতিপুতি নিয়ে সবাইকে নিয়ে গাড়িতে থাকবো, আমাদের জীবনটা বেঁচে আসবে। ভাই খুব ভালো জিনিস দিচ্ছে এবার। কম্বল পাইছি, মোটা কম্বল, খুব খুশি হলাম। কম্বল তো শীতের দিনে পাওয়াটা খুব মূল্যবান জিনিস। এটা নিয়ে আমরা বাড়িতে সবাই বাচ্চা কাচ্চা গায়ে দিবে। এইবার পাইলাম, আরো জানি দিতে পারে। বয়স্ক মানুষ ঠান্ডা, আমরা কম্বল পাইছি, এতে আমরা অনেক অনেক খুশি হয়েছি। 2 দশকেরও বেশি সময় ধরে বিভিন্ন জেলায় শীত মৌসুমে গরম কাপড়, কম্বল বিতরণ ছাড়াও ঈদ আনন্দ ভাগাভাগি, খাদ্য সামগ্রী বিতরণ ও নানা সংকটময় মুহূর্তে অসহায় মানুষের জন্য সহায়তায় হাত বাড়িয়ে দিয়েছে ট্রাই ফাউন্ডেশন। তাদের এই কার্যক্রমে প্রশংসা করেছে স্থানীয় বিশিষ্টজনেরা। ট্রাই ফাউন্ডেশনের উদ্যোগে আজকে যে কম্বল বিতরণ শীতার্তদের মাঝে, এটা খুবই মহতী উদ্যোগ। আমাদের যে শীতার্ত মানুষের মাঝে এই কম্বল বিতরণ, আমার মনে হয় যে আগামী দিনের জন্য এই কাজ চলমান থাকে, এই জন্য আমি আশাবাদ ব্যক্ত করতেছি এবং ট্রাই ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাচ্ছি। তো এই শীতের দিনে একটু কমফোর্ট দেওয়া বা একটু আরাম দেওয়া, এটা সত্যিকার অর্থে মানবিক কাজ। ট্রাই ফাউন্ডেশনের পক্ষ থেকে এই যে মানুষকে একটু কমফোর্ট দেওয়া চেষ্টা করছেন, এটা আমরা সবাই কি পারি, অন্যকে শান্তি দিতে পারি। ভালো ব্যবহারটা হচ্ছে আজকের এই ট্রাই ফাউন্ডেশনের যে কম্বল, এই কম্বলের মতো কাজ করবে আপনার প্রতিবেশীর জন্য। এই ট্রাই ফাউন্ডেশনের প্রোগ্রাম আরও উত্তরোত্তর আরও বড় কলেবরে হোক, এই প্রত্যাশা। তীব্র শীতে দেশের প্রত্যন্ত অঞ্চলে শীতার্ত ও অসহায় মানুষের পাশে বিত্তশালীদের দাঁড়ানোর আহ্বান জানিয়েছে ট্রাই ফাউন্ডেশনের সদস্যরা। আল মুকসিদ, চ্যানেল আই। চুয়াডাঙ্গায় এক ব্যতিক্রমী বাগান গড়ে তুলেছেন উদ্যোক্তা সজল আহমেদ। বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করা মাল্টা, কমলা ও নানা জাতের ফল গাছের দেশের চাষ উপযোগিতা যাচাই করছেন তিনি। পাশাপাশি নিয়েছেন ফল চাষ ও চারা তৈরির বাণিজ্যিক উদ্যোগ। বিস্তারিত জানাচ্ছেন শাই সিরাজ। চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মানিকপুর গ্রামে সজল আহমেদের বাগানে গাছ ভর্তি কমলা আর মাল্টা দেখে মনে হয় যেন বিদেশের কোনো ফলের বাগান। এসব ফল আমাদের দেশের জলবায়ুতে কতটা উৎপাদনযোগ্য সেই গবেষণাই করছেন তিনি এখানে। আমার কাছে মাল্টা কমলা টোটালে এখন 197টা জাত, আমরা এগুলো পরীক্ষিত জাত, এগুলো আমরা রেজাল্ট পেয়েছি স্যার। আর এখনো ট্রায়ালে আছে স্যার, প্রায় আমি 100 ভ্যারাইটি স্যার। মানে আমার গবেষণা মতন করে স্যার আমি একটা বাগান করেছি। আমি প্রতিটা জাত মানে বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করে 20টা করে জাত আমি ট্রায়াল দিয়েছি, একটা একটা করে লাইন করেছি স্যার। দেশ বিদেশ ঘুরে সংগ্রহ করছেন প্রায় 5 শতাধিক ফলের জাত। উদ্যোক্তা বলছেন বিনিয়োগের ক্ষেত্রে সুপরিকল্পনা ও সম্ভাবনা যাচাই জরুরি। জি স্যার, আপনার ভিডিওতে স্যার আপনি এটা প্রতিটা মেসেজেরই দেখে বলেন যে আপনারা সরাসরি বাগানে ভিজিট করেন, বাগান করতে হলে সরাসরি আপনারা বাগান দেখেন, অভিজ্ঞতা অর্জন করেন, তারপরে দেখে শুনে বাগান করেন স্যার। তো এই মেসেজটা স্যার আমিও দিতে চাই। বাংলাদেশে ফল চাষে গবেষণা, সংরক্ষণ আর বাজার ব্যবস্থাপনায় এখনও ঘাটতি রয়েছে। সজলের দাবি, রাষ্ট্রীয়ভাবে সমন্বিত উদ্যোগ নিলে উচ্চমূল্যের ফল চাষ হতে পারে কৃষির টেকসই একটা খাত। বাংলাদেশের গভর্নমেন্টের কাছে একটা দাবি থাকবে, একটা ইচ্ছা থাকবে স্যার। কালকে রাত্রেও স্যার 2টা গাছ কিনেছি 35,000 টাকা দিয়ে, সাইট আছে স্যার। ওইটা আমাদের বাংলাদেশের মাটিতে হতেও পারে, না হতেও পারে স্যার। তা হচ্ছে আমাদের গবেষণার থেকে আমরা আজ পর্যন্ত কোনো একটা ভালো একটা ভ্যারাইটি পাইনি। সাইট আছে যে আমরা এটা নিয়ে কাজ করবো স্যার। পরিকল্পনা আর গবেষণার মাধ্যমে সজলের মতো উদ্যোক্তারাই দেখাচ্ছেন আমদানির উপর নির্ভরতা কমিয়ে দেশেই সম্ভব উন্নত ফল চাষ। যতটা উদ্যম নিয়ে শস্য আর দানাদার খাদ্য ফসল উৎপাদনে গবেষণার গতি ছিল, ঠিক ততটাই উল্টা চিত্র হচ্ছে আমাদের উদ্যান ফসল গবেষণার ক্ষেত্রে। এগুলো যতটুকু হয়েছে
উদ্যমী তরুণ উদ্যোক্তা কৃষকের হাত থেকে হাতে গিয়েছে, কিন্তু তাদের চাহিদা বছরব্যাপী এই উদ্যান ফসল অর্থাৎ ফল ফসল পাওয়ার জন্যে প্রকৃত গবেষণা দরকার। যে গবেষণালব্ধ ফলাফল তাদের হাতে আসলে তারা নিশ্চিত করতে পারবে বাংলাদেশের ফল উৎপাদনের এই প্রেক্ষাপটটি। চুয়াডাঙ্গার জীবননগর থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। প্রিয় দর্শক, এই নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রচার হবে আজ রাত ৯টার সংবাদের পর হৃদয় মাটি মানুষ অনুষ্ঠানে। ১ জানুয়ারি থেকে শুরু হয়েছে মুঠোফোন নিবন্ধন প্রক্রিয়া। এনআইআর পদ্ধতি এই নিবন্ধন প্রক্রিয়া চালুর পর আতকে ওঠার মতো তথ্য দিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। বলেছেন, একটি IMEI নম্বরের বিপরীতে প্রায় ৪ কোটি হ্যান্ডসেট পাওয়া গেছে। নিবন্ধন প্রক্রিয়ায় যারা নিজের নামে ৩০-৪০টি ফোন দেখে ঘাবড়ে যাচ্ছেন তাদের আশ্বস্ত করে তৈয়ব বলেন, আগে ব্যবহৃত ফোনের তথ্য চলে আসায় এই বিভ্রান্তি। শীঘ্রই সব ঠিক হয়ে যাবে। পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত। মুঠোফোন এখন কেবল যোগাযোগের মাধ্যম নয়, বরং দৈনন্দিন জীবনের অংশ। যোগাযোগ তো বটেই, আর্থিক লেনদেন, শিক্ষা উপকরণ হিসেবেও ব্যবহার হচ্ছে প্রতিদিন। আবার এই মুঠোফোনেই সক্রিয় অপরাধ জগৎ, যেগুলো পারমিট আছে। তাই কর ফাঁকি ও অপরাধ দমনে মোবাইল হ্যান্ডসেট নিবন্ধন বাধ্যতামূলক করেছে সরকার। ১ জানুয়ারি থেকে চালু হয়েছে নিবন্ধন প্রক্রিয়া NEIR। আমরা দেখতে পাচ্ছি একটা IMEI এর এগেনস্টে, অর্থাৎ বৈধ আন্তর্জাতিক নাম্বারের বিপরীতে আমরা দেখেছি যে প্রায় ৩ কোটির বেশি ডিভাইস আছে। এখন এই ডিভাইসগুলো কতটা গত 10 বছরে সঞ্চিত মোবাইল নাম্বার, কতটা IoT ডিভাইস, কতটা কানেক্টেড বা মেশিন টু মেশিন ডিভাইস, এই স্টাডিটা আমাদেরকে করতে হবে। প্রায় 25টার মতো নাম্বার আইডেন্টিফাই হয়েছে, যার বিপরীতে 1 লাখের বেশি ডিভাইস রেজিস্টার্ড আছে। এখন বোঝাই যাচ্ছে যে সাবেক সময়ে এবং বর্তমানে যারা আমদানি করে কিংবা যারা উৎপাদন করেছে তাদের মধ্যে বৈধ IMEI নাম্বার নেওয়ার একটা অনীহা ছিল, যে কারণে একটা জঞ্জাল তৈরি হয়েছে, একটা অনিরাপদ পরিস্থিতি তৈরি হয়েছে। মোবাইল অপারেটররা এ যাবৎকালের সব তথ্য তুলে দেয়, 300 কোটির বেশি তথ্য যুক্ত হয়েছে। তাতে কারো কারো কাছে সিম ও হ্যান্ডসেট দেখাচ্ছে 30-40টির বেশি। অনেক মানুষের মধ্যে বিস্ময় এবং আশঙ্কা আছে যে কেন তার নামে অনেকগুলো ডিভাইস রেজিস্ট্রেশন দেখাচ্ছে। তো সেটার ব্যাখ্যাটা হচ্ছে এরকম, আমরা আসলে গত 10 বছরে ব্যক্তির সিমে যতগুলো ডিভাইস অ্যাক্টিভেট করা হয়েছে প্রত্যেকটা ডিভাইসের ডেটা দেখিয়েছি। তো ধীরে ধীরে হিস্টোরিক ডেটাটা আমরা ব্যাকগ্রাউন্ডে আর্কাইভ করে নিয়ে যাব। বর্তমানে যে সচল যে নাম ডিভাইসগুলো আছে সেগুলোকে আমরা তালিকায় দেখাবো। NEIR পদ্ধতি চালু থাকলেও আপাতত 3 মাসের মধ্যে কোনো ফোন বন্ধ হচ্ছে না বলেও আশ্বস্ত করেন তৈয়ব। ব্যক্তির নামে ডজন ডজন। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। তো সেজন্য এই প্রিয় দর্শক, সময় হলো কিছুক্ষণের বিরতি নেবার। আর বিরতির পরে অন্যান্য সংবাদের সাথে আরও জানিয়ে ফিরছি। আমন্ত্রণ আরও একবার চ্যানেল আই সংবাদে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 17 আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আর ঢাকা 9 আসনের স্বতন্ত্র প্রার্থী এবং এনসিপির সাবেক নেত্রী তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। তবে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করবেন তাসনিম জারা। ঢাকা 18 আসনে প্রার্থিতা ফিরে পেয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। ইয়েমেনের হাদ্রামাউত প্রদেশের সংযুক্ত আরব আমিরাত সমর্থিত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর দক্ষিণ ট্রানজিশনাল কাউন্সিল STC বাহিনীর সদস্যদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে সৌদি আরব নেতৃত্বাধীন জোট। আল জাজিরা জানিয়েছে, হামলায় অন্তত 20 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। ইয়েমেনে হামলার জেরে সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে। নিটল টাটা বিশেষ সংবাদ। ইতালির বোলোগনায় মাইকেল অ্যাঞ্জেলার শিল্পকর্ম ও চিঠি এর প্রদর্শনী উদ্বোধন হয়েছে। মাইকেল অ্যাঞ্জেলা অ্যান্ড বেলোনিয়া শিরোনামে এই প্রদর্শনীতে স্থান পেয়েছে শিল্পীর কিশোর বয়সের শিল্পকর্ম ম্যাডোনা অব দ্য স্টেয়ার্স থেকে শুরু করে পোপ জুলিয়াস দ্বিতীয় এর ব্রোঞ্জ মূর্তি তৈরির সময় লেখা ঐতিহাসিক চিঠি। আয়োজকরা জানান, এর মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্ম শিল্পকর্মে আগ্রহী হয়ে উঠবেন। প্রদর্শনীটি চলবে 15 ফেব্রুয়ারি পর্যন্ত। পূব আলী ব্যাংক বাণিজ্য সংবাদ।
বুয়েটের নকশায় তৈরি নিরাপদ 3 চাকার স্বল্প গতির ব্যাটারি চালিত রিকশা ই রিকশার পাইলট প্রকল্পের উদ্বোধন করেছে 2 সিটি কর্পোরেশন। রাজধানীর আফতাবনগর ও জিগাতলায় এই কর্মসূচির উদ্বোধন করা হয়। জিগাতলায় উদ্বোধনীতে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ। অনুষ্ঠানে আকিজ, হাইটেক পাওয়ার ও মনির অটোরিকশা ইঞ্জিনিয়ারিং কোম্পানির 3টি অটোরিকশার মডেল প্রদর্শিত হয়। প্রিয় দর্শক, সময় হলো আবারও কিছুক্ষণের বিরতি নেবার। আর বিরতির পর যা থাকছে এ পর্যায়ে জানাবো খেলার খবর। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এর নির্দেশনার পর বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে স্কোয়াডে না রাখার ঘোষণা দিয়েছে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স কেকেআর। এর আগে কাটার মাস্টারকে স্কোয়াড থেকে বাদ দিতে কলকাতাকে নির্দেশ দেয় বিসিসিআই। ভারতীয় ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ ক্রিকেট ভক্তরা। বিস্তারিত সানিয়া তন্ময় রিপোর্টে। আইপিএলের এবারের আসরে মোস্তাফিজুর রহমান দল পেয়েছিলেন বাংলাদেশিদের মধ্যে রেকর্ড দামে। কলকাতা নাইট রাইডার্স তাকে দলে ভিড়িয়েছিল 9,20,00,000 রুপিতে। এত দাম কোনো বাংলাদেশি ক্রিকেটার কখনোই পাননি। তবে নিলামের পর থেকেই বিষয়টি ঘিরে ভারতে শুরু হয় রাজনৈতিক বিতর্ক। কলকাতার সিদ্ধান্তের বিরুদ্ধে সোচ্চার হন বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় ব্যক্তিত্ব। আসে হত্যার হুমকিও। ফলে চাপের মুখে পড়ে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন্ডিয়া বিসিসিআই। পরিস্থিতি বিবেচনায় মোস্তাফিজকে দলে না রাখার নির্দেশনা আসে বিসিসিআইয়ের তরফ থেকে। তাতে সাড়া দেয় কলকাতাও। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু না জানার কথা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এটা আমরা অফিসিয়ালি এখন কিছু জানি নাই। কিছু হয়তো বোর্ড আমাদের সাথে আলাপ করবে, আমাদেরকে জানাবে। বোর্ড জানালে তখন হয়তো আমরা রেসপন্স করতে পারবো। যেহেতু অফিসিয়ালি এখনো জানি নাই, এটা রেসপন্স করাটা এখন রেসপন্স দেওয়াটা ঠিক হবে না এখন। বিষয়টি নিয়ে মোস্তাফিজের সাথে যোগাযোগের চেষ্টা করলেও সাড়া মেলেনি। সানিয়া তন্ময়, স্পোর্টস ডেস্ক, চ্যানেল আই। প্রিয় দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা চলুন আরও একবার জেনে নেওয়া যাক যা ছিল এখনকার ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামে। ভেনিজুয়েলায় এখনকার সংবাদ আয়োজন। সংবাদে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সংবাদ টিমের সবার পক্ষ থেকে আপনাদের আবারও শুভেচ্ছা।